যেমনটা আমি প্রমিস করেছিলাম যে ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। প্র্যাকটিস ক্লাস চলছে আমাদের, ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস হয়ে গেছে, এটা আমাদের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি প্রজেক্টাইল মোশন থেকে কোশ্চেন নিয়েছি, নিউটনের গতিসূত্র থেকে কোশ্চেন নিয়েছি, বৃত্তীয় গতি, ফ্রিকশন, এই 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি নিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সামে আসার মতো। আমি বারবার বলছি, আমি এখন সেই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু নিয়ে আসছি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আমি যতটা সম্ভব থিওরি বলা যায় বলবো, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। 1 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য, আমি আবারও বলছি যারা পারবে তারা ভিডিওটা পজ করে একবার নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। যদি নিজেরা পারো তো অনেকটাই কনফিডেন্স বুস্ট হবে, ওকে। তারপরে মিলিয়ে নাও। দেখো, এই কোশ্চেন নাম্বারগুলো অ্যাভয়েড করবে, আমি প্রত্যেক দিনই ভিডিওতে এটাই বলি, এইগুলো বিভিন্ন বই থেকে যেহেতু নেওয়া, তাই এই কোশ্চেনগুলো কিন্তু পরপর নেই, ঠিক আছে। তো দেখো, একটি বস্তুকে ইউ বেগে ভূপৃষ্ঠের সঙ্গে আলফা কোণে ছোড়া হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুর গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তি 3/4 হলে আলফার মান কত? খুবই সহজ একটা কোশ্চেন। একটা প্রজেক্টাইল মোশনে বা প্রাসের গতিতে গতিপথটা এরকম হয়, তাই তো। এই যে এইটাকে আমরা বলি প্রাথমিক বেগ ইউ, এই অ্যাঙ্গেলটা আলফা, প্রক্ষেপ কোণ। যখন এটা সর্বাধিক বিন্দুতে আসে তখন শুধুমাত্র অনুভূমিক উপাংশটা থাকে, উল্লম্ব উপাংশ থাকে না। যেমন স্যার বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। এই ইউ ভেক্টরটাকে, ইউটা তো একটা বেগ না, প্রাথমিক বেগ, বেগ তো একটা ভেক্টর রাশি, তাহলে এই দিকটাকে আমি কি লিখতে পারি, ইউ কস আলফা, আর এটা ইউ সাইন আলফা। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে একটু ভিডিওটা স্লো চলছে বা যাদের এইগুলো শেখা হয়ে গেছে, তারা 2x বা 2.5x স্পিডে দেখে নেবে, ওকে, বা এগুলো একটু পার করে দেবে, যেগুলো তোমাদের দরকার শুধু সেইটুকুই দেখবে। দেখো, তো এটা ইউ কস আলফা, এটা ইউ সাইন আলফা। যখন এই পজিশনে আসবে না, তখন শুধুমাত্র ইউ কস আলফাটা এক্সিস্ট করবে, ইউ সাইন আলফা থাকবে না, এখানে ইউ সাইন আলফা 0 হয়ে যাবে। যদি ইউ সাইন আলফাটা থাকতো তাহলে তো বস্তুটা আরো উপরে উঠতো, আর কি উপরে উঠছে, উঠছে না, তাহলে এখানে ইউ সাইন আলফা 0 হয়ে যায়। বেশ, এবার কোশ্চেনে আসা যাক। ইউ বেগে ভূপৃষ্ঠের সঙ্গে আলফা কোণে ছোড়া হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুর গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তি 3/4, তাহলে প্রারম্ভিক গতিশক্তি কত? প্রারম্ভিক গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, আর সর্বোচ্চ বিন্দুতে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এইটা বলছে 3/4 অফ প্রাইমারি, মানে হাফ এম ইউ স্কোয়ার। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রাথমিকে 3/4, আমি তাই করেছি, এক্সট্রা কোনো কিচ্ছু করিনি ভাই। বেশ, হাফ কাটো, হাফ কাটো, এম কাটো, ইউ স্কোয়ার সব কেটে গেল, তাহলে কস আলফা ইকুয়াল টু √3/2। তাহলে আলফা কত ডিগ্রি, কস কত ডিগ্রির ভ্যালু √3/2, কস 30 ডিগ্রির ভ্যালু √3/2, তাহলে অপশন এ, ওকে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো। কোশ্চেন নাম্বার 2, দেখো, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে কত কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করলে প্রক্ষেপ সীমা 45 হবে? তার মানে তোমাকে বলতে চাইছে যে প্রক্ষেপ কোণ বের করো, আর কিছুই না, প্রক্ষেপ কোণ বের করতে হবে। দেখো বন্ধু, একটা কথা বলি, এখানে প্রক্ষেপ সীমা বলে দিয়েছে, তার মানে রেঞ্জের ফর্মুলা তোমাকে জানতে হবে, নইলে কিন্তু তুমি অঙ্কটা পারবে না। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। স্যার রেঞ্জ কি, হালকা করে বলে দিই, এটা প্রজেক্টাইল মোশন বা রাসের গতি। একটা বস্তুকে তুমি থ্রো করে দিয়েছো, বস্তুটা সর্বাধিক যে অনুভূমিক দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে রেঞ্জ, ওকে। ওকে, তো রেঞ্জের ফর্মুলা হচ্ছে এইটা। এবার রেঞ্জ না এখানে বলা আছে 45, ইউ বলা আছে 30 স্কোয়ার সাইন 2 আলফা বাই জি এর ভ্যালু 10, তাহলে 45 ইকুয়াল টু 30 ইন্টু 30 ইন্টু সাইন 2 আলফা বাই 10, 0 0 কেটে দাও, 3 15 45, 15 2 30, তাহলে তুমি পেয়ে গেলে
সাইন 2 আলফা ইকুয়াল টু 2, না সরি হাফ। সাইন কত ডিগ্রি ভ্যালু? হাফ। 2 আলফা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 30/2, 15 ডিগ্রি। ঠিক আছে, আলফা ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে অপশন কত দেখে নাও, অপশন এ 15 ডিগ্রি উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, 15 ডিগ্রি প্রক্ষিপ্ত 15 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি প্রাসের প্রক্ষেপ সীমা 50 মিটার। যদি এটি একই বেগে 45 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত করা হয় তাহলে প্রক্ষেপ সীমা কত হবে? দেখো, সেকেন্ড কেসে প্রক্ষেপ সীমা বের করতে দিয়েছে। এবার আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে কি বলতে চাইছে। প্রথমে তোমাকে θ1 বলা আছে 15 ডিগ্রি, কিন্তু ইউ বলা নেই, তোমাকে ইউটা বের করতে বলেছে। আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 15/g। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার বাই সাইন 30 মানে তো হাফ, তাহলে 2g। ঠিক, আর এটা বলা আছে 50, আর বলে দিয়েছে 50, তাহলে তুমি পেয়ে গেলে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল টু 50। এবার ওই একই বেগে যদি 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয়, তার মানে এইবার বলেছে θ2 ইকুয়াল টু 45 ডিগ্রি নাও। তাহলে রেঞ্জ কত হবে? আর ড্যাশ নিয়ে নাও, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45/g, তাহলে ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 90 তো 1। আর এখানে দেখো ইউ স্কোয়ার বাই জি মানে তুমি 2টা 50-এর সঙ্গে গুণ করে দিলে কত পেয়ে যাবে? 100। তাহলে এটা পেয়ে গেলে 100 মিটার। তাহলে উত্তর হয়ে গেল 100। একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু যদি মন দিয়ে শোনো, একটু যদি মন দিয়ে অঙ্কগুলো করো, দেখবে প্রিপারেশন হয়ে গেছে। এই ফর্মুলাটাকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আমি আগে লিখে দিয়েছিলাম আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। যে ফর্মুলাগুলো ইউজ করছি সেইগুলো একটুখানি তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে, আচ্ছা এটা কি রিপিট হয়েছে নাকি কোশ্চেনটা? ও হ্যাঁ, এইটা এখান থেকে করবে, এই কোশ্চেনটা করো। ইউ বেগে প্রক্ষিপ্ত একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি বলে দিয়েছে। প্রাসটির প্রক্ষেপ সীমা কত? যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো, আমি একটু আগেই বলে দিয়েছি যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে শুধুমাত্র অনুভূমিক বেগ থাকে, উল্লম্ব বেগ থাকে না। অর্থাৎ ইউ কস থিটা সমান √3/2 ইন্টু ইউ। ইউ ইউ কেটে দাও, তাহলে কস থিটা ইকুয়াল টু √3/2, তাহলে থিটা কত পেয়ে গেলে? 30 ডিগ্রি। একদম মজা। এবার প্রক্ষেপ সীমা বের করতে বলেছে, তাহলে আর ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক, ও উত্তরে ইউ স্কোয়ার ইউ দিয়ে আছে, কোনো চাপ নেই। তাহলে সাইন 2 থিটা 2 ইন্টু 30, তার মানে 60, সাইন 60 হচ্ছে √3/2 ইন্টু 1/g, তাহলে √3 ইউ স্কোয়ার বাই 2g। অপশন এ। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি একটি বস্তুকে সর্বোচ্চ 30 মিটার উচ্চতায় ছুটতে পারে। সে অনুভূমিক দিকে ওই বস্তুটিকে সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে? সর্বাধিক 30 মিটার ছুটতে পারে। ঠিক আছে, দেখো একটা কথা বলি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বেশ, এবার এই ফর্মুলাতে উচ্চতা সর্বাধিক কখন হবে? এই ফর্মুলাতে উচ্চতাটা সর্বাধিক কখন হবে? যখন থিটা সমান 90 ডিগ্রি হবে। তাহলে তখন এইচ কত হবে? ইউ স্কোয়ার বাই 2g। এইটা বলে দিয়েছে, বুঝলে, এইটা বলে দিয়েছে 30 মিটার। তাহলে ইউ স্কোয়ার বাই 2g সমানই
30। আমি একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সর্বাধিক, দেখো তুমি এই ফর্মুলাগুলো কেন লিখবে? যখন তুমি পরীক্ষায় অঙ্কটা করবে তখন এই ফর্মুলা লিখবে না, তুমি ডাইরেক্ট এই লাইন লিখবে। আমি বোঝানোর জন্য এটা করে দিচ্ছি। তাহলে অনুভূমিক দিকে ওই বস্তুটি সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে? রেঞ্জ আর ইউ স্কয়ার, এখানে থিটা তো তুমি 90 ডিগ্রি নিয়ে নিয়েছো, সাইন। আচ্ছা, ও সর্বাধিক বলেছে। যারা জানো না তাদেরকে একটা জিনিস বলে রাখি, একটা প্রাসের গতিতে একটা বস্তু সর্বাধিক দূরত্ব তখনই যাবে, এই রেঞ্জটা তখনই ম্যাক্সিমাম হবে যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। তাহলে ইউ স্কয়ার সাইন 2 ইন্টু 45 বাই জি। আগের অনেক কটা কোশ্চেন ছিল রেঞ্জ দিয়ে, ফর্মুলা বলে দিয়েছি তাই এখন আর বললাম না। সাইন 90 বাই জি, ঠিক আছে। আর ইউ স্কয়ার বাই 2জি মানে তো তুমি পেয়ে গেছো 30। তাহলে ইউ স্কয়ার বাই জি মানে কত? এই 2টাকে গুণ করে দাও এর সঙ্গে, তাহলে 60। আর এখানে কত এসছে? এখানে দেখো ইউ স্কয়ার বাই জি এসছে, কারণ সাইন 91, তাহলে 60। তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 60 মিটার। নেক্সট, দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটের সঙ্গে ধাক্কা লেগে 0.01 সেকেন্ড পর একই বেগে ফিরে গেল, তাহলে ব্যাটের ওপর ক্রিয়ারত বলের মান কত হবে? একটা সিম্পল জিনিস বোঝাই, এটা কিন্তু আমি নিউটনের গতিসূত্রতে চলে এসেছি। হ্যাঁ, দেখো, একটা বস্তু যদি যেদিকে যাবে সেই দিকেই যদি ধাক্কা খেয়ে ফিরে আসে একই বেগে, তাহলে তার ভর বেগের পরিবর্তন কত হবে বলো তো? ডেল্টা পি এম ভি মাইনাস অফ মাইনাস এম ভি। যাওয়ার সময় যদি তুমি বলো এম ভি, তাহলে আসার সময় তুমি কি বলবে? মাইনাস এম ভি, ঠিক কি না? ঠিক আছে, বা আসার সময়টাকে তুমি পজিটিভ নাও, যাওয়ার সময়টাকে নেগেটিভ নাও, ঠিক। তাহলে এইটা হচ্ছে গিয়ে অন্তিম আর এইটা হচ্ছে গিয়ে প্রাথমিক, তাহলে যোগ হয়ে যাবে না 2mv। এইটা কিন্তু ভাই মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে যে ভরবেগের পরিবর্তন হয় 2mv যদি একই বেগে ফিরে আসে। বুঝতে পেরেছ? তাহলে বলের মান কত? বল সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে 2 ইন্টু এম কত? 0.25, ভি কত? 10, আর টি কত? 0.01। দশমিক উঠলো, দশমিক উঠলো, ঠিক আছে। 25 2 50, 500 নিউটন। 500 নিউটন। আই থিঙ্ক ক্লিয়ার, একদম ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনটা এইরকম ধরনের কোয়েশ্চেন তোমরা কিন্তু একটা পাবে। আর এই প্রথমটা যেটা করলে এটাও আমি যেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড শুধু সেইগুলোই নিয়েছি বাবা, ঠিক আছে। একটাও আমি কিন্তু উল্টোপাল্টা কোয়েশ্চেন নিইনি। দেখো, একটা চিত্র দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। 4 কেজি এবং 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংঘর্ষ বল কত হবে? এই ধরনের কোয়েশ্চেন পাওয়া মাত্রই তোমাকে সাধারণ ত্বরণ বের করতে হবে। এটা কিছুই না, 14 নিউটন একটা ফোর্স 3টে ব্লককে ঠেলছে। এবার এই 3টে ব্লক তো একটার সঙ্গে একটা টাচ হয়ে আছে, ঠিক আছে। এবার এখানে বলেছে 4 কেজি আর 2 কেজি, মানে এই যে এই মধ্যস্থলে পারস্পরিক বল কত কাজ করছে। একটা কনসেপ্ট তোমাকে বুঝিয়ে রাখি, দেখো। মনে করো এখানে বেশ কয়েকটা ব্লক আছে, এরকম এ বি সি, ঠিক আছে। তোমাকে যদি বলি যে তুমি এখানে বল প্রয়োগ করেছো, ঠিক আছে, এখানে কত বল প্রয়োগ হচ্ছে? ধরে নিলাম F1। আচ্ছা বলো তো, এই F1 বলটা কাকে কাকে ঠেলছে? তুমি বলবে স্যার বি কে ঠেলছে আর সি কে ঠেলছে। যদি বলি এফ বলটা কাকে কাকে ঠেলছে, তুমি বলবে স্যার এ কে, বি কে, সি কে। আবার যদি এখানে বলি F3 কাজ করছে, F3 কাকে ঠেলছে? স্যার F3 ঠেলছে শুধুমাত্র সি কে। এটা তোমাকে একটু মাথায় রেখে দিতে হবে। এবার দেখো, আমি আবারও বলছি, যাদের মনে হচ্ছে একটু স্লো পড়াচ্ছি, আমি সবার জন্য একটু স্লো পড়াচ্ছি। এবার যাদের এগুলো হয়ে আছে তারা একটু স্পিডে দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে, তাহলে তোমাদেরও টাইম অনেকটা সেভ হবে। দেখো, এই ধরনের অঙ্কতে প্রথমেই সাধারণ ত্বরণ বের করবে।
সাধারণ ত্বরণ কত? এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। এফ হচ্ছে 14, 4 প্লাস 2 প্লাস 1, 4/7, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে 4 কেজি আর 2 কেজির মধ্যে যে সংঘর্ষ বল সেটা কাকে কাকে ঠেলছে? তুমি বলবে স্যার এইখানে এই বলটা ঠেলছে 2 কেজিকে আর 1 কেজিকে। তাহলে সেটাকে আমি যদি F1 নিই, তাহলে তুমি বলবে স্যার F1 হয়ে যাবে এম এ, কিন্তু ওই এমটা কত এম? 2 প্লাস 1 টোটালটা ইন্টু 2। 2টা হচ্ছে সাধারণ ত্বরণ। সাধারণ ত্বরণ মানে যে ত্বরণ, দেখো একে যখন তুমি 14 নিউটন বলে ঠেলবে, সবাই তো ভাই একই স্পিডে যাবে, সবাই তো একই ত্বরণ নিয়ে এগিয়ে যাবে। তাহলে সবাই যদি একই ত্বরণ নিয়ে এগিয়ে যায়, তাহলে ত্বরণটা এখানেও যা হবে, এই কেসেও যা হবে, এই কেসেও তাই হবে। তাহলে 2 প্লাস 1 ইন্টু 2 এম এ, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে 3 ইন্টু 2 সমান 6 নিউটন। আই থিঙ্ক ক্লিয়ার। যারা এর আগে বোঝোনি তারাও বুঝে যাবে, একদম স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন একটু বুঝবে, নততলের অঙ্ক আছে। নততলের অঙ্ক থেকে অনেকে ভয় করে, ভয় করার কিছু নাই, যদি জেনারেল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে যে কোনো অঙ্কই করতে পারবে। বলছে সমগ্র ব্লকটিকে এ অনুভূমিক ত্বরণ প্রদান করা হয়েছে, এই দিকে ঠেলা হচ্ছে। ব্লকটিকে এ বি তলে স্থির রাখতে হলে এ এবং থিটার মধ্যে সম্পর্ক কি হবে? আচ্ছা, যারা নততলের জেনারেল কনসেপ্ট জানো না তাদের জন্য আমি দুটো লাইন বলি। এটা একটা নততল, ঠিক আছে, এটা একটা নততল। বেশ, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে পৃথিবী কোন দিকে টানছে? নিচের দিকে। কত বলে টানবে? mg বলে। এই দিকে একটা উপাংশ কাজ করবে, এই দিকে একটা উপাংশ কাজ করবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা হবে mg cos থিটা আর এইটা হবে mg sin থিটা। বলো বন্ধু ক্লিয়ার কিনা? ওকে, দেখো ও যদি নেমে চলে আসতে চায় তাহলে mg sin থিটা ওকে নামিয়ে আনবে। ঠিক আছে, ওকে নামিয়ে আনার জন্য কে দায়ী? mg sin থিটা। আর একটা জিনিস মনে রাখবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে, কেন হয় কি হয়, ঠিক আছে, অত এই মুহূর্তে আর বোঝার দরকার নেই, শুধু মনে রাখবে যে জিওমেট্রি থেকে বলা যায় এইটা থিটা হলে এটাও থিটা হয়। ক্লিয়ার? এটা সব কেসেই যখনই নততল থাকবে তখনই হবে, এটা মাথায় রেখো। তাহলে এইটা mg cos থিটা আর এইটা mg sin থিটা। বেশ, কারণ যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা cos হয়, আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে না সেটা sin হয়। বেশ, এবার এই অঙ্কটায় আসা যাক।